শাহেজ স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটস 1 সাবজেক্টের এসি ফান্ডামেন্টালস সম্পর্কে জানতে চাচ্ছি। আসুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখি অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজ, অর্থাৎ এসি ভোল্টেজ বা কারেন্ট বলতে আমরা কি বুঝি। এসি ভোল্টেজ বা কারেন্ট হলো যে ভোল্টেজ বা কারেন্ট সময়ের সাথে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা এখানে দেখছি 0 থেকে আস্তে আস্তে সময় যত বাড়তেছে এখানে ভোল্টেজের মান বা কারেন্টের মান পরিবর্তিত হচ্ছে। ঠিক একইভাবে এখানে আমরা কয়েক ধরনের ওয়েভ দেখতে পাই, সাইন ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, স্কয়ার ওয়েভ, রেক্ট্যাঙ্গুলার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, শর্ট ওয়েভ, এই ধরনের বিভিন্ন ওয়েভ আমরা এসি সার্কিটের ক্ষেত্রে পেয়ে থাকি। তাহলে এসি সার্কিট কি জিনিস? এসি সার্কিট হলো যে সার্কিটে ভোল্টেজ বা কারেন্ট সময়ের সাথে পরিবর্তিত হবে সেই সার্কিটকে বলা হবে এসি সার্কিট। এখন আমরা দেখব যে এই ভোল্টেজ বা কারেন্টের যে ওয়েভ এটা কিভাবে উৎপন্ন হয়। অর্থাৎ আমরা এখন দেখতে চাচ্ছি যে অল্টারনেটিং কারেন্ট এর ক্ষেত্রে ইএমএফ ইকুয়েশন কিভাবে জেনারেট করা যায়। তার আগে আমরা একটু এসি সার্কিট এবং ডিসি সার্কিটের মধ্যে পার্থক্য দেখে নিই। প্রথম পার্থক্য হলো সময় সাপেক্ষে ভোল্টেজ বা কারেন্টের পরিবর্তন ডিসি সার্কিটের ক্ষেত্রে হয় না এবং এসি সার্কিটের ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ ডিসিতে সময় সাপেক্ষে ভোল্টেজ বা কারেন্টের মান সবসময় স্থির থাকে, কিন্তু এসির ক্ষেত্রে ভোল্টেজ বা কারেন্টের মান কি হয়? সময় সাপেক্ষে পরিবর্তিত হয়। দ্বিতীয় পার্থক্য হলো সোর্সের দিক থেকে। ডিসি সার্কিটের জন্য সোর্স হলো ডিসি জেনারেটর অথবা ডিসি ব্যাটারি, আর এসির ক্ষেত্রে হলো এসি জেনারেটর বা অল্টারনেটর। প্যারামিটার হিসাবে ডিসি সার্কিটের ক্ষেত্রে শুধুমাত্র রেজিস্ট্যান্স ব্যবহৃত হয়, আর এসি সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স ব্যবহৃত হয়। 4 নম্বর পার্থক্য যেটা বলতে পারি স্ক্রিন ইফেক্ট। স্ক্রিন ইফেক্ট হলো এই ডিসি সার্কিটের ক্ষেত্রে স্ক্রিন ইফেক্ট জনিত কোনো সমস্যা নাই, কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে সমস্যা আছে। ভোল্টেজ হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে বলতে পারি ডিসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের মানকে সহজে হ্রাস বৃদ্ধি করা যায় না, কিন্তু এসির ক্ষেত্রে ট্রান্সফরমার ব্যবহার করে খুব সহজে ভোল্টেজের মানকে হ্রাস বৃদ্ধি করা যায়। ষষ্ঠ পার্থক্য যেটা বলা যায় কমিউটেশন সমস্যা। এসি থেকে ডিসি সার্কিটের ক্ষেত্রে কমিউটেশন সমস্যা আছে। অর্থাৎ আমরা আগামীতে দেখব যে একটা অল্টারনেটর হোক, ডিসি অথবা ডিসি জেনারেটর হোক, তার ভিতরে সবসময় এসি উৎপন্ন হয়, কিন্তু সেটাকে যদি আমরা ডিসিতে রূপান্তর করতে চাই তাহলে কমিউটেটর প্রয়োজন হয়। আর এই কমিউটেটরের যে কমিউটেশন জনিত সমস্যা সেটা ডিসির ক্ষেত্রে দেখা যায়, কিন্তু যেহেতু এসির ক্ষেত্রে স্লিপ রিং ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে কমিউটেশন জনিত কোনো সমস্যা সেখানে থাকে না। লাস্ট ওয়ান যেটা বলবো যে রেগুলেশন এর মান কেমন হয়, অর্থাৎ শতকরা ভোল্টেজ ড্রপের পরিমাণ কেমন হয়। ডিসি সার্কিটের ক্ষেত্রে রেগুলেশনের মান খুব ভালো হয়, অর্থাৎ রেগুলেশনের পার্সেন্টেজের পরিমাণ কম থাকে, কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ বেশি হওয়ার কারণে রেগুলেশনের মান বৃদ্ধি পায়, অর্থাৎ সেটার মান কোয়ালিটি খারাপ থাকে। এখন আমরা দেখি ইএমএফ ইকুয়েশন প্রস্তুত করা যায় কিভাবে, ডেভেলপ করা যায় কিভাবে। ইএমএফ ইকুয়েশন ইকুয়াল টু ইম্যাক্স সাইন ওমেগা টি বা ইম্যাক্স সাইন থিটা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ধরে নেই যে এখানে এক্স অক্ষ বরাবর একটি পরিবাহী আছে এবং ওয়াই অক্ষ বরাবর একটি স্থায়ী চুম্বক ক্ষেত্র রাখা আছে। একটি স্থায়ী চুম্বক আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর একটা স্থায়ী চুম্বক ক্ষেত্র প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ এন পোল থেকে বলরেখাগুলো বের হয়ে এস পোলের দিকে আসছে। এখন আমরা এখানে ধরে নিলাম যে একটা অল্টারনেটরের দ্বারা একটা প্রাইম মুভারের দ্বারা এই পরিবাহীটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। তাহলে যদি আমরা ধরি যে টি সময় পরে এই ওমেগা কৌণিক বেগে ঘুরে পরিবাহীটি এখন এক্স অক্ষের সাথে থিটা কোণ করে অবস্থান করছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ধরে নেই যে শুরুতেই পরিবাহীটি যখন এক্স অক্ষ বরাবর ছিল তখন এই পরিবাহীতে এই ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা যে সর্বোচ্চ বলরেখা কর্তন করতেছিল তার পরিমাণ ছিল ফাই ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ বলরেখার মান হলো এই ক্ষেত্রে এই চুম্বক ক্ষেত্রের জন্য ফাই ম্যাক্স। এখন যদি ও থিটা কোণে পরিবাহীটি অবস্থান করে তাহলে দেখা যাবে যে এই ফাই ম্যাক্স দুইটা অংশে বিভক্ত হবে। একটা হবে ফাই ম্যাক্স সাইন ওমেগা টি এবং আরেকটা হবে ফাই ম্যাক্স কস ওমেগা টি, যেটা আমরা চিত্রের মধ্যে দেখতে চাচ্ছি। তাহলে শুরুতে আমরা বলতে পারি এন পোল থেকে এস পোলের দিকে যে বলরেখা যাচ্ছিল তার পরিমাণ ছিল ফাই ম্যাক্স। এখন কন্ডাক্টরটিকে থিটা কোণে যখন ঘোরানো হলো তখন এই ফাই ম্যাক্স যদি আমরা ধরি যে এই বরাবর আছে, তাহলে ফাই ম্যাক্স এর পরিমাণটা তখন দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি হলো তাহলে পরিবাহীর অক্ষ বরাবর, যেটা হলো তাহলে এখানে যদি থিটা অ্যাঙ্গেল হয় বা থিটা ইকুয়াল টু ওমেগা টি, তাহলে এর পাশের অংশটা হবে 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি,
তাহলে এটার সাথে এটা বিপরীত কোণ হিসাবে 90 ডিগ্রি মাইনাস থিটা বা ওমেগা টি। তাহলে এই x ওই পরিবাহীর অক্ষ বরাবর যে উপাংশ দাঁড়াবে সেটা হবে, তাহলে এটা হলো ভূমি, অ্যাঙ্গেলের সাথে এটা অতিভুজ, এটা হলো ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে cos থিটা। সেখান থেকে তাহলে 5max এর উপাংশ যেটা হবে সেটা হবে 5max cos 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে cos থিটা sin থিটা হয়ে গেল, তাহলে 5max sin ওমেগা টি বা sin থিটা। এই 5max sin ওমেগা টি বা sin থিটা যেটা হবে সেটা পরিবাহীর অক্ষ বরাবর কাজ করে, আর এর দ্বারা তাহলে কি হবে, কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না। আরেকটা উপাদান যেটা থাকবে সেটা হলো এই পরিবাহীর অক্ষের সাথে লম্বভাবে, অর্থাৎ তাহলে 5max sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান তাহলে 5max cos থিটা বা 5max cos ওমেগা টি, এটা দ্বারাই ভোল্টেজ উৎপন্ন হবে। আর তাহলে কার্যকরী ফ্লাক্স যেটা দাঁড়াইতেছে, কার্যকরী ফ্লাক্সের মান হবে তাহলে 5max cos ওমেগা টি। এখন আমরা দেখব যে ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ নীতি অনুযায়ী E - n × d∅dt, অর্থাৎ ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ নীতি ছিল যে কোনো একটা স্থায়ী চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি পরিবাহীকে রেখে যদি সেটাকে ঘোরানো হয় তাহলে উক্ত পরিবাহীটি বলরেখাকে কর্তন করে, আর বলরেখা কর্তনের সাথে সাথে সেখানে উৎপন্ন ভোল্টেজের মান হবে উক্ত বলরেখার পরিবর্তনের হারের সাথে সরাসরি সমানুপাতিক। সমানুপাতিক বাদ দিয়ে আমরা এখানে পোল সংখ্যা হিসাব করছি। মাইনাস দেওয়ার উদ্দেশ্য হলো এটা লেন্জের সূত্র অনুসারে এখানে মাইনাস, অর্থাৎ যার কারণে যার উৎপত্তি তাকে সে বাধা দেয়। তাহলে ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের গাণিতিক সূত্র হলো E = -n × d∅dt। এখানে যদি আমরা মান বসিয়ে দেই তাহলে n × d/dt অফ phi এর মান হলো 5max cos ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা যেটা পাই 5max ধ্রুবক পদ, তাহলে বাইরে নিয়ে আসলাম, তাহলে n × d∅dt, n × 5max, এখানে থাকলো d/dt অফ cos ওমেগা টি। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে -n × 5max, এখানে cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin থিটা, তাহলে sin এটা, আর এই ওমেগা টি সমান সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি আমরা, তাহলে ওমেগা টি কে যদি করা হয় তাহলে সমান সাপেক্ষে করলে t সাপেক্ষে t কে করলে হবে 1 এবং ওমেগা থেকে গেল। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে -n × 5max * ওমেগা, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল * sin ওমেগা টি। এখন যদি পরিবাহীটি এভাবে ঘুরতে ঘুরতে সর্বোচ্চ 90 ডিগ্রি ঘুরে, 90 ডিগ্রি ঘুরলে তখন থিটার মান বা ওমেগা টির মান দাঁড়াচ্ছে থিটা বা ওমেগা টি সমান হলো 90 ডিগ্রি। তখন E = কি দাঁড়াবে, তাহলে E = n × 5max ওমেগা * sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান আমরা জানি 1, আর এটাই হলো sin এর ক্ষেত্রে সবচেয়ে সর্বোচ্চ মান, তাহলে n × 5max হলো ওমেগা। তাহলে এখানে যেহেতু sin থিটার ক্ষেত্রে 90 ডিগ্রি যদি হয় থিটার মান, তাহলে sin থিটার মান সর্বোচ্চ হয়, তাহলে আমরা বলতে পারি যে তাৎক্ষণিক ভোল্টেজ E এর মান হলো n 5max ওমেগা, এটাই হলো উৎপন্ন ভোল্টেজের সর্বোচ্চ মান। তাহলে এটাকে যদি আমরা Emax দ্বারা প্রকাশ করি, Emax, তাহলে আমাদের এই মানটা n 5max * ওমেগা, সেই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে এর মান যেটা দাঁড়াচ্ছে, তাহলে E = এটার পরিবর্তে আমরা Emax বসাচ্ছি, তাহলে n 5max ওমেগা * sin ওমেগা টি ছিল, তাহলে এইটার পরিবর্তে যদি আমরা Emax বসা দেই তাহলে সূত্র দাঁড়াচ্ছে E = Emax হলো sin ওমেগা টি। অর্থাৎ আমরা যে সমীকরণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম যে E = Emax sin ওমেগা টি, সেটাই হলো আমাদের EMF সমীকরণ। আমরা যদি আবার বলি যে একটি স্থায়ী চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি পরিবাহীকে প্রথমে আমরা x অক্ষ বরাবর রেখেছি, এটাকে কৌণিক বেগ ওমেগাতে t সময় ঘোরানো হলো, তাহলে সেটা x অক্ষের সাথে ধনাত্মক কোণ থিটা উৎপন্ন করে এখন বর্তমানে এই অবস্থানে আছে। এখানে এই পাশে অ্যাঙ্গেল 90 ডিগ্রি ওমেগা টি, তাহলে এই পাশে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, বিপরীত কোণ হিসেবে এই পাশে আসলাম। তাহলে ফ্লাক্স 5max যেটা ছিল প্রাথমিক অবস্থায় সেটা এখন দুইটা অংশে ভাগ হলো, একটা হলো 5max sin ওমেগা টি, আরেকটা হলো 5max cos ওমেগা টি। আমরা দেখতেছি পরিবাহীর অক্ষ বরাবর যেটা আছে 5max sin থিটা বা sin ওমেগা টি, এটার দ্বারা কোনো ভোল্টেজ উৎপন্ন হয় না, শুধুমাত্র 5max cos ওমেগা টি দ্বারা ভোল্টেজ উৎপন্ন হয়, অর্থাৎ এটাই হলো কার্যকরী ফ্লাক্স। এই কার্যকরী ফ্লাক্সের জন্য আমরা দেখি ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ নীতি অনুযায়ী সেখানে যে ভোল্টেজ তৈরি হবে
ইকুয়াল টু হবে মাইনাস এন ইন্টু বলরেখার পরিবর্তনের হার অর্থাৎ dφ/dt। এখানে যদি আমরা ফাইয়ের পরিবর্তে 5x cos ওমেগা টি মান বসিয়ে দেই, ডিফারেন্সিয়েশন করি, তাহলে যেটা আসতেছে n ইন্টু 5x ওমেগা ইন্টু হলো sin ওমেগা টি। এখন আমরা যদি বলি যে এই পরিবারটিকে ঘোরাতে ঘোরাতে অক্ষ বরাবর নিয়ে আসলাম অর্থাৎ 90 ডিগ্রি ঘুরেলাম, তাহলে ই মান তাৎক্ষণিক ভোল্টেজের মান তখন কি হবে n 5x ওমেগা ইন্টু হলো sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান 1 আর এটাই হলো সাইনের ক্ষেত্রে সর্বোচ্চ মান। তাহলে দাঁড়ালো যেটা যে ই ইকুয়াল হলো n ইন্টু 5x ইন্টু ওমেগা। যেহেতু এটা সর্বোচ্চ মান তাৎক্ষণিক ভোল্টেজের ক্ষেত্রে, তাহলে সেটাকে আমরা ই ম্যাক্স দ্বারা যদি প্রকাশ করি, তাহলে আমাদের সমীকরণ দাঁড়াচ্ছে ই ইকুয়াল ই ম্যাক্স সাইন ওমেগা টি। আর এটাই হলো একটা এসি বা অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে একটা অল্টারনেটর বা জেনারেটরের ক্ষেত্রে উৎপন্ন ভোল্টেজের ইএমএফ সমীকরণ। আমরা প্রিয় বন্ধুরা, আমরা আগামী ক্লাসে যেটা দেখব এই ইএমএফ সমীকরণকে ব্যবহার করে কিভাবে এখানকার গাণিতিক সমস্যার সমাধান করা যায়। সাথে সাথে এই চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এফ ইকুয়াল টু পিএন ডিভাইডেড বাই 120। এই দুইটা প্রমাণ ইকুয়াল ই ম্যাক্স সাইন ওমেগা টি এবং এফ ইকুয়াল পিএন বাই 120, এই দুইটা প্রমাণ থেকে একটা প্রমাণ স্বাভাবিকভাবে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সবসময় থাকে। লার্ন ফাস্ট অ্যান্ড ইজিয়ার মেথড SEEE.BD এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।